মিস্টেরিয়াস জোন, কিছু গল্প ও কিছু সত্যি ঘটনা যা শুনলে ভয় লাগবে। কিছু সত্যি ও কিছু লেখকের গা ছমছমে ঘটনা যা শুনলে আপনাদের শিহরিত করবে। আমি সুদীপ আছি আপনাদের সাথে। আজকের এপিসোডের গল্প রাত তখন 3:35। ভৌতিক বলে আসলেই কি কিছু হয়, নাকি এটি শুধুমাত্র মানুষের ভুল? যদি ভৌতিক বলে কিছু নাই থাকে, তাহলে আমরা কেন এটাকে এত ভয় পাই? ভয় পেতে গেলে তো এর কোনো ভিত্তি থাকা উচিত, তাই না? মানুষের মন কি তাহলে কেবল কল্পনাকেই তৈরি করে ভয় পায়, নাকি এর পেছনে অন্য কোনো অজানা সত্য লুকিয়ে আছে? এ প্রশ্নের উত্তর কি আমাদের কাছে আদৌ আছে, নাকি এই ভয় কেবল প্রাচীন বিশ্বাস আর গল্পের মধ্যে সীমাবদ্ধ? ভৌতিকের প্রতি মানুষের আকর্ষণ যতটা, তার চেয়েও বেশি হয়তো অজানা বিষয়ে ঘিরে থাকা রহস্য আর ভয়। তহমিদ একজন খ্যাতনামা সাংবাদিক। যুক্তির ওপর ভরসা করে চলা এই মানুষটির টিভি অনুষ্ঠানের নাম ছিল ভৌতিক ও অভৌতিক। প্রতি রাত 12টায় সম্প্রচারিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ভৌতিক ঘটনার পেছনে সত্যতা উদ্ঘাটন করা। তবে মজার ব্যাপার হলো, তহমিদ নিজেই কখনো ভূত বা অশরীরী কিছুতে বিশ্বাস করত না। একদিন অফিসে সহকর্মী রাসেলের সঙ্গে এই নিয়ে তর্ক শুরু হয়। রাসেল বলল, তহমিদ ভাই, এইসব অলৌকিক জিনিস কিন্তু সত্যিই হয়, আমি নিজে চোখে দেখেছি। তহমিদ হেসে তাচ্ছিল্য সুরে উত্তর দিল, আপনি কি বলতে চান, ভূত বলে কিছু পৃথিবীতে আছে? ভূত কিনা বলতে পারবো না, তবে তারা অশরীরী। তহমিদ কিছুটা বিভ্রান্ত হয়ে বলল, এটা কেমন কথা? ভূত না কিন্তু অশরীরী, এটা কি ধরনের যুক্তি? রসেল বলল, না, আমি সেটা বোঝাতে চাইনি। তাহলে এবার একটু চুপ করবেন? অকারণে কানের সামনে ভ্যান ভ্যান করবেন না। রসেলের মুখে রাগের ছাপ ফুটে উঠল। আপনি বিশ্বাস না করতে পারেন, কিন্তু এগুলো যে সত্যি হয় তা আমি আমার নিজের চোখে দেখেছি। তহমিদ তাচ্ছিল্য করে বলল, আপনি কি বলতে কি দেখেছেন তা আল্লাহই ভালো জানে। রাসেল কিছুটা ক্ষুব্ধ কণ্ঠে বলল, কিন্তু যদি এগুলো মিথ্যে হতো, তাহলে আমার প্রিয় বন্ধুকে এই পৃথিবী ছেড়ে যেতে হতো না। তহমিদ তাকে থামিয়ে দিয়ে বলল, আপনার সেই বন্ধু যে ছাদ থেকে লাফ দিয়েছিল? না, ও লাফ দেয়নি, ওকে ইচ্ছে করে। তহমিদ মাঝপথে তাকে থামিয়ে বলল, ভূত ওকে ফেলে দিয়েছে, তাই তো? রাসেল কণ্ঠ উঁচু করে বলল, হ্যাঁ, সেরকমই ব্যাপারটা। তহমিদ মৃদু হেসে বলল, আপনার সেই বন্ধু তার চাকরি হারিয়ে হতাশায় লাফ দিয়েছিল, আর মানুষ এটাকে ভূতের কাজ বলে চালিয়ে দিয়েছে। রাসেল এবার সত্যিই রেগে গেল। বলল, আপনার সামনে যেদিন কিছু ঘটবে সেদিন বুঝবেন এগুলো কোনো গল্পর কাহিনী নয়। রাসেল চলে যাওয়ার পরেও তহমিদের মাথায় কথাগুলো ঘুরপাক খেতে লাগলো। সে নিজের মনে বলল, এসব বোকা লোকদের নিয়ে আর পারা গেল না। আমিও তহমিদ প্রমাণ করব ভূত বলে কিছু হয় না, এসব শুধুই মানুষের মনের ভুল। তহমিদ বিষয়টি নিয়ে বেশ উত্তেজিত হয়ে পড়ল, কিন্তু সে ভাবল, কিভাবে প্রমাণ করব? হ্যাঁ, আইডিয়া পেয়েছি। যদি একটা ভৌতিক বাড়িতে এক রাত কাটানো যায়, তাহলে পুরোটা ক্যামেরায় ধারণ করে দেখাতে পারবো। কয়েকজন পরিচিতকে ফোন করে খোঁজ নিল। জানা গেল একটি গ্রামে এমন একটি পুরনো বাড়ি আছে যেটি নিয়ে বহু গুজব রয়েছে। গ্রামের মানুষ বলে, রাতে
ওই বাড়িতে গেলে কেউ আর ফিরে আসে না, বাড়িটি অভিশপ্ত। এই কথাগুলো শুনে তহমিদের কৌতূহল আরও বেড়ে গেল। সে ঠিক করল এই বাড়িটিতে এক রাত কাটাবে, যা কিছু ঘটবে তা সে ক্যামেরায় ধারণ করবে। তহমিদ যখন সেই গ্রামে পৌঁছলো তখন সূর্য অস্ত যাচ্ছিল। গ্রামবাসীদের চোখে আতঙ্কের ছাপ। তারা তহমিদকে অনেক অনুরোধ করল, বাবা, ওই বাড়িতে যেও না, তুমি ফিরে আসবে না। তহমিদ সবার কথা উড়িয়ে দিয়ে মুচকি হাসি দিয়ে বললেন, তা কাল সকালেই দেখা যাবে। এরপর তহমিদ ওখান থেকে চলে যায় তার নির্দিষ্ট গন্তব্য। বাড়ির সামনে এসে দাঁড়ালো তহমিদ। সন্ধে পেরিয়ে রাত ঘনিয়ে এসেছে। চাঁদের আলোয় বাড়িটা আরও রহস্যময় লাগছে। পুরনো কাঠের দরজা, ভাঙা জানালা আর মাকড়সার জাল, চারিদিকে যেন শূন্যতা। তহমিদ ব্যাগ থেকে ক্যামেরা বার করে ভিডিও করা শুরু করলো। এই বাড়িটি নাকি ভৌতিক। রাত 3:35 এখানে নাকি অদ্ভুত কিছু ঘটে। আমিও এই গুজবের সত্যতা যাচাই করব। তহমিদ দরজা ঠেলে ভেতরে ঢুকল। ঘরের ভেতরটা অন্ধকার, কিন্তু শুধু তার টর্চের সামনের জিনিসপত্র দেখা যাচ্ছে। ঘরের মেঝেতে ধুলো জমে আছে, যেন বহু বছর কেউ পা রাখেনি। দেয়ালে পোকায় খাওয়া কাঠের তাক, ভাঙা চেয়ার, আর এক কোণে ধুলো জমা আয়না। আয়নার সামনে এসে দাঁড়ালো তহমিদ। টর্চের আলোয় নিজের প্রতিবিম্ব দেখে হাসল, কিন্তু পরক্ষণেই তার হাসি মিলিয়ে গেল। আয়নায় নিজের প্রতিবিম্বের পাশে আরও একজোড়া চোখ দেখা গেল। পেছনে কেউ দাঁড়িয়ে। তহমিদ মুহূর্তে পেছনে তাকালো, কেউ নেই। বুকের ভেতরটা কেঁপে উঠল। নিজেকে শান্ত করার চেষ্টা করল, এটা কল্পনা। নিজেকে বলল সে। সময় তখন রাত 2টো। তহমিদ ডায়েরি লিখছিল। হঠাৎ ঘরের জানলা থেকে ঠান্ডা হাওয়া ঢুকল। কি আশ্চর্যের ব্যাপার হলো, জানলাটা বন্ধ ছিল। পায়ের আওয়াজ শোনা গেল করিডোর থেকে, যেন কেউ ধীরে ধীরে এগিয়ে আসছে। তহমিদ টর্চটা হাতে নিয়ে করিডোরে বের হলো। করিডোর ফাঁকা, শুধু বাতাসে শুকনো পাতার গন্ধ। আবার পায়ের আওয়াজ। এবার ঠিক পেছনে। পেছনে ঘুরতেই তার বুকটা কেঁপে উঠল। করিডোরের অন্য প্রান্তে একজন দাঁড়িয়ে। এক মহিলা, লম্বা সাদা শাড়ি, এলোমেলো চুল, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। যেন কোনো কালো অন্ধকারে তার মুখ ঢেকে রেখেছে। তহমিদ জিজ্ঞাসা করল, কে আপনি? মহিলা কোনো উত্তর দিল না, শুধু হাত বাড়িয়ে কিছু দেখালো। তার আঙুল শুকনো রক্ত, তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। তহমিদ দ্রুত ঘরে ফিরে এলো। তার শ্বাসকষ্ট দ্রুত হয়ে উঠেছে। সে ক্যামেরার ফুটেজ চেক করতে শুরু করলো। ক্যামেরায় দেখা গেল সেই মহিলার চেহারা, কিন্তু ভিডিওতে তার চোখ থেকে রক্ত ঝরছে। তহমিদ এতটাই ভয় পেয়ে গেল যে তার হাত পা কাঁপতে লাগলো। হঠাৎ ঘড়ির দিকে চোখ গেল তহমিদের। সময় তখন 3:35। ঘরের বাতি নিভে গেল। চারিপাশে গাঢ় অন্ধকার, শুধু টর্চের মৃদু আলো। পেছন থেকে গলা শোনা গেল, তুই এখানে কেন এসেছিস? তহমিদ পেছনে তাকালো। সেই মহিলা এবার একদম তার সামনে। তার চুলগুলো ভেজা, তার মুখে গভীর কাটা দাগ। তুই এখানে এসেছিস কেন? তহমিদ পালানোর চেষ্টা করলো। আতঙ্কিত হয়ে দরজার কাছে ছুটে গেল, কিন্তু দরজা খুলতে গিয়ে বুঝল সেটি বন্ধ। বাইরে থেকে বন্ধ করা হয়েছে যেন। পেছনেও তাকিয়ে দেখল সেই মহিলাটি তার দিকে
ধীর পায়ে এগিয়ে আসছে। এ কি, সে তো আমার কাছেই আসছে, এখন উপায়? তহমিদ মনে মনে বলল, মন পড়ার ক্ষমতাটা হয়তো সত্যি অশরীরীদের মাঝে বিদ্যমান। তার প্রমাণ পেল তহমিদ যখন মহিলাটি হঠাৎ থেমে বলল, আর কোনো উপায় নেই, এবার তোর সব পথ বন্ধ। তার ঠান্ডা কণ্ঠস্বর কাঁপিয়ে দিল চারিপাশ। এগিয়ে আসতে আসতে মহিলাটি যেন আরো ভয়ানক হয়ে উঠেছিল। তহমিদ আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল। সময় যেন থমকে গেল। কয়েক মুহূর্ত পর সাহস করে চোখ খুলল, কিন্তু কিছুই নেই। সেই অশরীরী কোথায় যেন উধাও হয়ে গেছে। তবে তহমিদ টের পেল তার শরীরে অস্বাভাবিক ঠান্ডা, যেন তার শরীরের সব শক্তি শুষে নেওয়া হয়েছে। সে বুঝতে পারল তার ইন্দ্রিয়গুলো একে একে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, যেন এক অদৃশ্য শক্তি তার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তারপর আর কিছু মনে নেই। তহমিদ হাসপাতালের সাদা বেডে শুয়ে আছে। সারা শরীরে ক্লান্তি, মাথার ভেতর এক অদ্ভুত শূন্যতা। চারিপাশের নিস্তব্ধতা যেন আরো বেশি অস্বস্তি এনে দিচ্ছে। চোখ মেলতেই মনে পড়ে যায় সেই বিভীষিকাময় রাতের কথা। তার হাতের কাছে পড়ে থাকা ডায়েরিটা এখনো রক্তের দাগে ভরা। সেই রক্ত যেন তার মনের অন্ধকার কোণগুলোকে আরো বেশি জাগিয়ে তুলছে। তার পাশে গ্রামের কেয়ারটেকার লোকটা দাঁড়িয়ে, চোখে গভীর দুশ্চিন্তার ছাপ। তার দীর্ঘশ্বাস যেন সারা ঘরের নিস্তব্ধতাকে আরো ভারী করে তুলেছে। সে বলল, তোমারে তো আমি আগেই সাবধান করছিলাম। লোকটা গম্ভীর কণ্ঠে বলল, তুমি শুনলা না? ওই বাড়ি জিন ভূতের না, ওখানে রূপার অভিশাপ লাইগা রইছে। তহমিদ একবার চোখ বন্ধ করল, কিছুক্ষণ চুপ থেকে বলল, রূপাকে? ওর সাথে এই বাড়ির সম্পর্ক কি? লোকটা প্রথমে কথা বলতে গিয়ে থেমে গেল। তার চোখে এক ধরনের দ্বিধা ফুটে উঠল। কয়েক মুহূর্ত পরে সে বলল, রূপা এই বাড়ির মালিকের মেয়ে ছিল। বছর 20 আগে তার বিয়ার রাতে ওরে মাইরা ফেলছে। তহমিদ শিউরে উঠল, কিন্তু কেন? আর আমি তো ওকে দেখেছি, ও আমার সাথে কথা বলেছে। সে কি? লোকটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, বলল, ও মরছে, কিন্তু শান্তি পায় নাই। যেই রাতে ওরে মারা হয়েছিল সেই রাত থেকে ওর আত্মা ওই বাড়িতে ঘুইরা বেড়ায়। ঠিক 3:35 ওর কণ্ঠ শোনা যায়। যারা ওর আত্মারে বিরক্ত করে তারা আর বাঁচে না। তহমিদের গলা শুকিয়ে গেল। কিন্তু আমি তো কিছু করিনি, আমি শুধু সত্যতা খুঁজতে গিয়েছিলাম। লোকটা গম্ভীর গলায় বলল, সত্য খুঁজতে চাইলে রূপার কষ্টটাও বুঝতে হবে। তুমি ওর জীবনের গল্প জানো? তহমিদ কিছুক্ষণ চুপ করে রইল। তার মনের ভেতর অজস্র প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তারপর বলল, ওর গল্পটা জানলে হয়তো বুঝতে পারবো। লোকটা চেয়ার টেনে বসে পড়ল। তার গলায় ভারী কণ্ঠ, যেন কোনো দুঃখের ইতিহাস বলতে চলেছে। রূপা ছিল খুব মিষ্টি একটা মেয়ে। গ্রামের সবাই তারে ভালোবাসত। তার বাবা ছিলেন জমিদার। বিয়ের দিন রূপার অনেক আনন্দ ছিল, খুশি ছিল। কিন্তু সেই খুশি টেকে নাই। তার স্বামী আর শ্বশুরবাড়ির লোকেরা তারে মাইরা ফেলছিল, কারণ তারা তার বাবার সম্পত্তি চাইত। তহমিদের শরীর শিউরে উঠল। তারপর লোকটা চোখ নামিয়ে বলল, তার লাশ বাড়ির পিছনে কুয়ায় ফেললা রাখছিল।
সেই রাত থেকে বাড়িটা অভিশপ্ত হইয়া যায়। রূপার আত্মা সুবিচারের অপেক্ষায় আছে। তহমিদের মনে হলো গল্পটা এখানেই শেষ নয়, এর গভীরে আরও কিছু আছে। রাত 3:30। তহমিদ আর কেয়ারটেকার বসে আছে বাড়ির প্রধান ঘরে। কেয়ারটেকার তার হাতে একটা তাবিজ তুলে দিল। এটা রাখ, বিপদ আইলে কাজে লাগবো। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। জানলার পর্দা অদ্ভুতভাবে বাতাসে উঠতে লাগলো, যদিও বাতাস আসার কোনো পথ ছিল না। হঠাৎ করেই এক নারী কণ্ঠস্বর শোনা গেল, তুই আবার ঘরে কেন? তহমিদ পিছনে তাকালো। রূপা দাঁড়িয়ে আছে। এবার তার চেহারা স্পষ্ট, তার চোখে অশ্রু, ঠোঁটে রক্তের দাগ। তার উপস্থিতি যেন পুরো ঘরকে শীতল করে দিল। তহমিদ সাহস করে বলল, তুমি কি চাও? তোমার আত্মা কেন শান্তি পাচ্ছে না? রূপা ফিসফিস করে বলল, আমার হত্যার বিচার চাই। আমার বাবা, আমার মা, তারা সুবিচার পায়নি। কেয়ারটেকার চিৎকার করে উঠল, তহমিদ পালাও, ও তোর জীবন নেবে। রূপার চোখ হঠাৎ আগুনের মতো জ্বলে উঠল। কেয়ারটেকার অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তহমিদ কাঁপতে কাঁপতে বলল, আমি তোমার গল্প সবাইকে জানাবো, তোমার সুবিচার হবে। রূপার ঠোঁটের কোণে ম্লান হাসি ফুটে উঠল। সত্যি বলছো? তহমিদ মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করছি। রূপা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। রূপার কথা শুনে তহমিদ গভীরভাবে প্রতিজ্ঞা করেছিল যে সে তার সুবিচার নিশ্চিত করবে। তবে তার মনের গভীরে এক ধরনের অস্বস্তি বাধা বেঁধেছিল। রূপার অভিশাপ শুধু সত্য উদ্ঘাটনের অপেক্ষায় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অতীতের ভয়ানক ঘটনা এবং গ্রামের মানুষদের বিশ্বাস। পরদিন সকালে তহমিদ গ্রামের মানুষদের সামনে দাঁড়িয়ে পুরো ঘটনা জানালো। সবাই শোনার পর ভয়ে হতবাক হয়ে গেল। তবে কেয়ারটেকারের কথা ভেবে সবাই একজোট হতে সাহস করল না। একজন বয়স্ক গ্রামবাসী এগিয়ে এসে বলল, ছেলে, তুই সত্যিই সাহসী, কিন্তু সাবধান, রূপার আত্মা খুব ক্ষমতাশালী। তুই ওর প্রতিজ্ঞা রাখতে না পারিস, তোর জীবনও বিপদে পড়বে। তহমিদ দৃঢ় কণ্ঠে বলল, আমি প্রতিজ্ঞা করেছি রূপার মৃত্যুর ন্যায় বিচার করব, তবে আমাকে সাহায্য করতে হবে, একা আমি পারবো না। এবার গ্রামের কয়েকজন তরুণ তার পাশে দাঁড়ালো। একজন বলল, আমরা তোমার সাথে আছি, কিন্তু কিভাবে করব এটা? তহমিদ চিন্তিত হয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, প্রথমে পুলিশকে জানাতে হবে, তবে শুধু পুলিশ দিয়ে হবে না। রূপার আত্মা এখনো শান্ত হয়নি, তাই আমাদের অতীতের ঘটনার সত্যতা খুঁজে বের করতে হবে। তহমিদ, কেয়ারটেকার এবং কয়েকজন গ্রামবাসী মিলে রূপার বাবার পুরনো বাড়ির এবং জমিদারি খুঁজতে বের হলো। সেখানে তারা কিছু পুরনো নথি পেল। নথিগুলোর মধ্যে রূপার বাবার শেষ চিঠি পাওয়া গেল। সেখানে তিনি তার মেয়ের হত্যার জন্য রূপার শ্বশুরবাড়ির লোকদের দায়ী করেছিলেন। চিঠিতে লেখা ছিল এটাই, আমার মেয়ে রূপাকে বাঁচাতে পারিনি, ওরা শুধু সম্পত্তির জন্য আমার সব কিছু ধ্বংস করল। আমার মেয়ের আত্মা শান্তি পাবে না যতদিন না সুবিচার হয়। চিঠিটা নিয়ে সবাই থানায় গেল। পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করলো। তদন্তের সময় রূপার শ্বশুরবাড়ির একজন বয়স্ক লোক পুলিশের সামনে স্বীকার করল যে সেই রাতে তারা রূপাকে কুয়ে ফেলে হত্যা করেছিল। তবে হত্যার পেছনে শুধু সম্পত্তি নয়, আরও কিছু লুকোনো কারণ ছিল। রাতের অন্ধকারে আবার তহমিদ সেই বাড়িতে ফিরে গেল। এবার তার সঙ্গে ছিল পুলিশ আর গ্রামের কয়েকজন সাহসী মানুষ। ঘড়ির কাঁটায় ঠিক তখন 3:35।
পৌঁছে ঘরের ভেতর শীতল বাতাস বইতে শুরু করলো। হঠাৎ করেই জানলার কাঁচ কাঁপতে লাগলো। নারী কণ্ঠস্বর ভেসে এলো, তুই আবার কেন এলি? তহমিদ এগিয়ে এসে বলল, তোমার প্রতিজ্ঞা রাখতে এসেছি রূপা। তোমার হত্যার সত্যি উদ্ঘাটন হয়েছে, তোমার হত্যাকারীরা শাস্তি পাবে। রূপার আত্মা ধীরে ধীরে তার সামনে আবির্ভূত হলো। তার চোখে এবার রাগের চেয়ে শান্তির আভা ছিল। তাইলে কি সত্যি আমার বাবা মায়ের কষ্টের প্রতিশোধ নেওয়া হবে? তহমিদ মাথা নত করে বলল, হ্যাঁ, আমি কথা দিয়েছি তোমার আত্মা এবার শান্তি পাবে। রূপার মুখে মৃদু হাসি ফুটে উঠল। সে বলল, তুই কথা রেখেছিস, আমি এখন শান্তি পেতে পারি। তবে একটা কথা মনে রাখিস, সত্য কখনো লুকোনো যায় না। এ কথা বলে রূপার আত্মা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। ঘরটা যেন স্বাভাবিক হয়ে উঠল। কয়েক মাস পর রূপার হত্যাকারীর আদালতে শাস্তি হলো। গ্রামের মানুষদের কাছে সেই বাড়ির অভিশাপ মুছে গেল। তারা আবারও সেই বাড়ি ব্যবহার করতে শুরু করলো। তহমিদ নিজের ডায়েরির শেষ পাতায় লিখল, রূপার আত্মার শান্তি ফিরে এসেছে, আমি সত্য উদ্ঘাটন করতে পেরেছি। তবে এই ঘটনা আমাকে শিখিয়েছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সাহস আর ধৈর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন তহমিদ তার সহকর্মীর কথার মানেটা বুঝতে পেরেছে। গল্পটা যদি ভালো লাগে গল্পটাকে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, তাতে নতুন নতুন গল্পর এপিসোডগুলো আপনার কাছে পৌঁছে যায়। আর গল্পটা ভালো লাগলে একটা লাইকও দিয়ে দেবেন।